মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা, বিশ্বজুড়ে কূটনৈতিক অস্থিরতা। তাই আলোচনায় জ্বালানি সংকট আর হিমশিম অবস্থায় উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি, যেমনটি বাংলাদেশ। গত কয়েক সপ্তাহে বাসাবাড়িতে তীব্র বেড়েছে লোডশেডিং। আবার তেল ও গ্যাসের পর এবার বিদ্যুতের দামও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। কারণটা খুবই অনুমেয়। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন প্রায় পুরোপুরি গ্যাস নির্ভর, কিন্তু দেশের নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাচ্ছে দিন দিন। এই ঘাটতি পূরণে একমাত্র বড় বিকল্প হল এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা আবার পুরোপুরি আমদানি নির্ভর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে জ্বালানির লাইফলাইন ক্ষেত্র হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে। একটা ছোট অঙ্কে বলে দেয়া যায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান চিত্র। বর্তমানে দেশের ১৪৩টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৭১টি হয় পুরোপুরি বন্ধ, নয়তোবা সক্ষমতার তুলনায় অনেক কম উৎপাদন করছে। গ্রীষ্মকালের সর্বোচ্চ চাহিদা পূরণ করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও মিলছে মাত্র প্রায় ৮৭০ মিলিয়ন ঘনফুট। ফলে পরিস্থিতি কতটা সংকটপূর্ণ তা সহজেই অনুমান করা যায়। এই সংকটের আভাস হয়তো আগেই পেয়েছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেয়ার একদিন পরই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সঙ্গে জরুরি বৈঠক করেন। নানা পদক্ষেপ ও পরিকল্পনার মাধ্যমে এখন পর্যন্ত পরিস্থিতি কোনোভাবে সামাল দেয়া যাচ্ছে। ফলে যেভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা, বাস্তবে কিছুটা নিয়ন্ত্রিতভাবেই এগোচ্ছে দেশ। তবে জনগণের ভোটে নির্বাচিত সদ্য দায়িত্ব নেয়া সরকারের জন্য এটি নিঃসন্দেহে শুরুতেই এক কঠিন পরীক্ষা। সরকার প্রাথমিকভাবে বেশ কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শপিং মল, মার্কেট, দোকান, অফিস, আদালত ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন ও সীমিত করা, এসি ব্যবহারে নিয়ন্ত্রণ, সরকারি ব্যয় সংকোচন, ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ, পরিকল্পিত এরিয়া ভিত্তিক লোডশেডিং, গণপরিবহন ব্যবহারে উৎসাহ প্রদান এবং আরও অনেক কিছুই শক্ত হাতে সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে এসব পদক্ষেপ দিবে সাময়িক স্বস্তি। নজর দেওয়ার সময় এসেছে দীর্ঘমেয়াদী সমাধানে সরকারের পরিকল্পনা কি। ঠিক এই জায়গায় দীর্ঘমেয়াদী সমাধানের প্রশ্নে সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ মনোযোগ পড়েছে সৌরশক্তি ও বিকল্প জ্বালানি উৎস তৈরির দিকে। বর্তমানে বাংলাদেশে মোট স্থাপিত বিদ্যুৎ সক্ষমতার মাত্র ৩.৭% নবায়নযোগ্য উৎস থেকে আসে। তবে এই বাস্তবতা বদলাতে পারে সরকারের নেয়া নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫-এর মাধ্যমে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০% নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। গত ১২ এপ্রিল প্রকাশিত এক নীতিমালায় বলা হয়েছে, সরকারি মালিকানাধীন অব্যবহৃত বা কম ব্যবহৃত জমি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে ক্লিন এনার্জি প্রকল্পে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী সমাধান এখন আর শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ নেই, এতে দায়িত্ব পড়েছে বেসরকারি খাতের উপর, এমনকি ব্যক্তি পর্যায়েও। হয়তোবা এই বাস্তবতা আগেই অনুধাবন করেছিল দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেশের বিদ্যুৎ চাহিদা ও ভবিষ্যৎ সংকট বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদী সমাধানে পরিকল্পনার ছক কষছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রায় ১ বছর ধরে চলমান ১০০ কিলোওয়াটের একটি সৌর বিদ্যুতের পাইলট প্রকল্প সফল হওয়ার পরপরই কর্তৃপক্ষ বড় পরিসরে ৩.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওপেক্স সোলার প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের স্থায়ী সমাধান খোঁজার দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের প্রেক্ষিতেই হয়তো সরকারের নীতিমালা ঘোষণার আগেই গত ৬ এপ্রিল এই ওপেক্স সোলার প্রজেক্ট বাস্তবায়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্যারামাউন্ট গ্রুপের মধ্যে
পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট নামের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় আগামী 4 মাসের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভবন ও হলের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হবে। ওপেক্স মডেলে বাস্তবায়িত হওয়ায় বিশ্ববিদ্যালয়কে কোনো প্রাথমিক বিনিয়োগ করতে হচ্ছে না। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 7 টাকা নির্ধারিত হওয়ায় বিদ্যুৎ ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় হবে এবং দীর্ঘমেয়াদে খরচও স্থিতিশীল থাকবে। এ প্রকল্পের মাধ্যমে বছরে আনুমানিক ৩,৫০০ থেকে ৪,০০০ টন কার্বন নিঃসরণ কমবে, যা প্রায় ৬০,০০০ গাছ রোপণের সমতুল্য। পাশাপাশি এতে কোনো পানি ব্যবহার হবে না, ক্ষতিকর গ্যাসও তাই নির্গত হবে না। ফলে এটি একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞদের কাছে। যে উদ্যোক্তার উপরে ভর করে আমরা 3.5 মেগাওয়াট 4 আর 100 আছে 0.1, দ্যাট ইজ 3.5 মেগাওয়াট একটি স্ট্যান্ডার্ড সোলার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে আপনারা চালাচ্ছেন, তৈরি করেছেন, সেটা আমরা সরকারের কাছে আপনার হাত ধরে সরকারের সামনে আমরা উপস্থাপন করতে পারি। নেট মিটারিং সুবিধার মাধ্যমে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে ক্রেডিট অর্জনের সুযোগও থাকবে, যা এই বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় আরও কমাতে সহায়ক হবে। একই সঙ্গে আমদানিকৃত জ্বালানির উপরও নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও এই প্রকল্প ভূমিকা রাখবে বলে মনে করছেন ড্যাফোডিল ও প্যারামাউন্ট কর্তৃপক্ষ। Daffodil University is the largest private sector university student-wise in Bangladesh. So that's why we are proud যে আমরা ফার্স্ট আপনাদের সাথেও প্রাইভেট সেক্টরের জন্য লার্জেস্ট রুফটপ সোলার আমরা প্রোভাইড করতে যাচ্ছি। এই যে একটা প্রবলেম হচ্ছে, এবং এটা আজকের প্রবলেম না, আমার কাছে মনে হয় যে ইটস আই ওপেনিং। আর বাংলাদেশ ইজ এ গ্রেট কান্ট্রি, যে যেখানে আমরা সোলারকে আমরা অপরচুনিটি হিসেবে নিতে পারি। কারণ আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ ন্যাচারাল রিসোর্স দিয়েছে সেটা কিন্তু পৃথিবীর খুব কম দেশে দিয়েছে। এই ধরনের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেটিভ কাজ কিন্তু অতীতে এইভাবে হয়নি, অন্য ডিস্ট্যান্টলি কাজ হয়েছে, বাট ইন দ্য ফিল্ড উই রিয়েলি সি দ্য কোঅপারেশন। অ্যান্ড আমি তো শুনে খুবই অবাক হলাম যে প্যানেল বোথ সাইড ক্যান ওয়ার্ক। তবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তথা পুরো বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির এই যাত্রায় প্রথম নয়। 2025-26 অর্থ বছরে প্রতিবেশী দেশ ভারত তাদের মোট বিদ্যুতের 51% উৎপাদন করেছে জীবাশ্ম জ্বালানি ছাড়া অন্যান্য উৎস থেকে। কম্বোডিয়া তাদের বিদ্যুতের 62%ই পায় নবায়নযোগ্য উৎস থেকে। ফলে তাদের বস্ত্রশিল্পের কার্বন নিঃসরণ তুলনামূলকভাবে কম। পাকিস্তানেও 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত ক্লিন এনার্জির অংশ ছিল প্রায় 45%-এরও উপরে। এসব উদাহরণ দেখিয়ে দেয় নবায়নযোগ্য জ্বালানি আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি বর্তমানের বাস্তবতা। তরুণ প্রজন্মও এখন আমদানি নির্ভর জ্বালানির চেয়ে স্বনির্ভর জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থাকেই অধিক গ্রহণযোগ্য ও ফলপ্রসূ মনে করছে। বিশ্বের প্রত্যেকটি উন্নতশীল দেশ নিজেদের উন্নত করার জন্য নিজেদের প্রাকৃতিক ও রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার করেছে। আমাদেরও উচিত নিজেদের দোষারোপ না করে নিজেদের সম্পদের রক্ষা করে তাদের ভূমিকা অর্জন করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার ঠিক তেমনই এক নিদর্শন বলে আমি মনে করি। আমার মনে হয় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বুদ্ধিভিত্তিক ক্ষমতা এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করে যাচ্ছি। অর্থনীতির চাকা সচল রাখতে সরকার আপাতত বাসাবাড়ির তুলনায় কলকারখানা ও কৃষি খাতে বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। তবে এ সমস্যা যে সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে তা এখন বিশ্ব পরিস্থিতি বলে দিচ্ছে। তাই আজকের সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা।